আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বলতে এসেছি উপদেষ্টাদের দেশত্যাগ নিয়ে কেন এত গুঞ্জন। 2024 সালের 5 অগাস্ট পতন হয়েছিল দীর্ঘদিনের আওয়ামী লীগ সরকারের। ঠিক তার 3 দিন পর 8ই আগস্ট গঠিত হয়েছিল ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। দেখতে দেখতে 1.5 বছরের এক ঝোড়ো সময় পার করে আজ আমরা দাঁড়িয়েছি সেই সরকারের মেয়াদের শেষ প্রান্তে। আগামীকাল নতুন মন্ত্রিসভা শপথ নেবে আর বিদায় নেবেন আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। কিন্তু এই বিদায় ঘিরে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের কাপে ঝড় উঠছে নানা প্রশ্ন নিয়ে। উপদেষ্টারা কি দেশ ছাড়ছেন? কেন এই গুঞ্জন? আর বিদায়ের পর কে ফিরছেন তার পুরনো পেশায়, আর কেই বা যাচ্ছেন অবসরে? আজকের ভিডিওতে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব প্রথম আলোর তথ্যের ভিত্তিতে। সাধারণত যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর একটি স্বাভাবিক বিষয়, কিন্তু এই সরকারের উপদেষ্টাদের বিদায় নিয়ে কেন এত রহস্য? আলোচনার শুরুটা হয় গত শুক্রবার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব দায়িত্ব হস্তান্তর করে দেশের বাইরে চলে যাওয়ার পরই গুঞ্জন ডালপালা মেলে। মানুষের মনে প্রশ্ন জাগে, তবে কি উপদেষ্টারা সবাই একে একে দেশ ছাড়ছেন? এর মধ্যে আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্ট এই আগুনে যেন ঘি ঢেলে দেয়, যেখানে তিনি দাবি করেন 2 জন উপদেষ্টা আজই দেশ ছাড়ছেন। যদিও তিনি কোনো নাম প্রকাশ করেননি, ফলে পুরো বিষয়টি এখন পর্যন্ত গুঞ্জন বা অনুমান নির্ভর হয়ে আছে। তবে সরকারের পক্ষ থেকে বা উপদেষ্টাদের পক্ষ থেকে এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি যে তারা সবাই দেশ ছাড়ছেন। মানুষের এই উদ্বেগের পেছনে কাজ করছে ইতিহাস। 2008 সালের কথা মনে করে দেখুন। দীর্ঘ 2 বছর ক্ষমতায় থাকার পর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ফখরুদ্দিন আহমেদ এবং তৎকালীন সেনাপ্রধান জেনারেল মুঈন আহমেদ দেশ ছেড়েছিলেন। তারা কিন্তু আজও ফিরে আসেননি। সেই অভিজ্ঞতায় হয়তো আজকের সাধারণ মানুষের মনে শঙ্কার জন্ম দিয়েছে। তবে এবারের পরিস্থিতি কি ভিন্ন? 1990 সালের বিচারপতি শাহাবুদ্দিনের অস্থায়ী সরকারের কথা ভাবলে দেখা যায় তিনি কিন্তু আবার বিচার বিভাগে ফিরে গিয়েছিলেন। আজকের উপদেষ্টাদের অধিকাংশও কি সেই পথে হাঁটবেন? তবে এখানে একটা তুলনা করার বিষয় আছে যে 111 সরকার 2007-8 সময়কালের সেই সরকারটি কিন্তু স্বস্তির সরকার ছিল, এবং আজকের এই ইউনূসের সরকার কিন্তু অস্বস্তির সরকার। সেই সরকারের প্রধান উপদেষ্টা, সেই সময়ের সেনা প্রধান বাংলাদেশ ছেড়ে গিয়ে আজও কিন্তু দেশে ফেরেননি। কিন্তু আজকে ডক্টর ইউনূসের সরকারের প্রতি কত % মানুষ হ্যাপি ছিল? গত 1.5 বছরে বেশিরভাগ মানুষ বাংলাদেশের একান্ত দলকানা ছাড়া বেশিরভাগ মানুষ কিন্তু অসন্তুষ্ট ছিল। আজকে যতই উপদেষ্টারা বলুক, প্রথম আলোর কাছে যতই তথ্য দিক যে আমরা দেশে থাকছি, স্বাভাবিক কাজে থাকছি, কিন্তু এমনভাবে তারা চলে যাবেন বা যেতে পারেন আপনি হয়তো জানবেনও না। তাহলে চলুন আমরা একটু নামের তালিকা ধরে ধরে জেনে নিই যে আমাদের পরিচিত উপদেষ্টাদের কার গন্তব্য কোথায়। প্রথম আলোর অনুসন্ধানে যা উঠে এসেছে তা বেশ ইতিবাচক। প্রথম আলোর অনুসন্ধান বলছে যে উপদেষ্টারা সবাই প্রায় দেশে থাকছেন। আসলে কি থাকছেন কিনা এটি দেখতে হলে বা বুঝতে হলে আমাদের কয়েক মাস অপেক্ষা করতে হবে। আমরা প্রথমেই আসি ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত একজন, খুব স্বাভাবিকভাবেই তার নামের সাথে নোবেলজয়ী, বিশ্ববরেণ্য ইত্যাদি ব্যক্তিত্ব যুক্ত আছে, খুব স্বাভাবিক। বিদায়ের পর তিনি আবার তার আন্তর্জাতিক কর্মসূচি এবং গ্রামীণ ব্যাংকের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের কাজে যুক্ত হবেন। প্রথম আলোর অনুসন্ধান এটি বের করেছে, বা প্রথম আলোকে তিনি এভাবেই বলে থাকতে পারেন। এরপরে আসি ডক্টর সালাউদ্দিন আহমেদ, যিনি অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এই দায়িত্বে আসার আগে ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতেন।
তিনি জানিয়েছেন দায়িত্ব শেষ করে তিনি আবারও শিক্ষকতা পেশায় ফিরে যাবেন। আসিফ নজরুল এই 1.5 বছরের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি আসিফ নজরুল, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, এবং তিনি জানিয়েছেন তিনি তার প্রিয় ক্লাসরুম এবং শিক্ষার্থীদের মাঝে ফিরে যাবেন। সৈয়দা রিজওয়ানা হাসান আরেকজন আলোচিত ব্যক্তি, সমালোচিত ব্যক্তিও যদি বলেন ভুল হবে না, পরিবেশ রক্ষায় যার লড়াই প্রথম আলো বলছে যে দীর্ঘদিনের লড়াই, তো তিনি লড়াই করেছেন, এই সরকারে এসেও লড়াই করেছেন নানাভাবে। তিনি কতটা সফল হয়েছেন, ব্যর্থ হয়েছেন, কতটা বিতর্কিত হয়েছেন বাংলাদেশের মানুষ জানে। তিনি ফিরে যাচ্ছেন তার পুরনো প্রতিষ্ঠান বেলাতে, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির কাজে। শারমিন মুর্শিদ তিনি নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ব্রতির প্রধান ছিলেন, আবারও সেখানেই ফিরে গিয়ে তার আগের কাজগুলো শুরু করবেন। অবসরপ্রাপ্ত সচিব কয়েকজন ছিলেন এই পরিষদে, এর মধ্যে আলী ইমাম মজুমদার বা ফৌজুল কবির খানের মতো যারা আগে থেকেই অবসরে ছিলেন, তারা আবারও লেখালেখি এবং কলামিস্ট হিসেবে তাদের নাগরিক দায়িত্ব পালন করবেন। এছাড়া সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনিও অবসরে যাবেন, লেখালেখি করবেন ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই আলাপ থেকে এটি বোঝা যাচ্ছে যে বেশিরভাগ উপদেষ্টায় একটি নির্দিষ্ট সময়ের জন্য ছুটি বা বিরতি নিয়ে রাষ্ট্রের দায়িত্ব পালনে এসেছিলেন, এখন তারা তাদের নিয়মিত পেশাগত জীবনেই ফেরার পরিকল্পনা করছেন। আগামীকালকের দিনটি বেশ প্রতীকী। প্রোটোকল অনুযায়ী কাল যখন উপদেষ্টারা শপথ অনুষ্ঠানে যাবেন তখন তাদের গাড়িতে জাতীয় পতাকা থাকবে, কারণ তখনও তারা দায়িত্বে আছেন। কিন্তু নতুন মন্ত্রিসভার শপথ শেষে যখন তারা অনুষ্ঠান স্থল ত্যাগ করবেন তখন তাদের গাড়ি থেকে জাতীয় পতাকা সরিয়ে নেওয়া হবে। তারা ফিরবেন একজন সাধারণ নাগরিক হিসেবে। ক্ষমতা থেকে সাধারণ জীবনে ফেরার এই যে মহেন্দ্রক্ষণ, এটি হলো আমাদের গণতান্ত্রিক চর্চার সৌন্দর্য। অন্তর্বর্তী সরকারের এই 1.5 বছরের অর্জন বা ব্যর্থতা নিয়ে হয়তো দীর্ঘ বিতর্ক চলবে, তবে উপদেষ্টাদের বিদায় ঘিরে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল তথ্যের আলোকে তা অনেকটাই পরিষ্কার। তারা পালাচ্ছেন না, বরং অধিকাংশই ফিরছেন তাদের চিরচেনা কর্মস্থলে। আপনার কি মনে হয় এই সরকারের বিদায় কি একটি নতুন স্থিতিশীল যুগের সূচনা করবে? কমেন্ট করে আমাদের জানান। এবং আরও আপনি কি মনে করেন উপদেষ্টা পরিষদ, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা অন্যান্য যারা আছেন তারা কি এই যে একটা গণমাধ্যমকে যেভাবে বলছেন, প্রথম আলোকে বলেছেন, তারা কি আসলেই দেশে থাকবেন? গেল কদিন নির্বাচনী জ্বরে আপনারা, আমরা, দেশ বিদেশ সবাই, কিন্তু যেই নির্বাচনটি হয়ে গেল এই নির্বাচনটি নিয়ে আমি 5টি ধারাবাহিক ভিডিও করার সিদ্ধান্ত নিয়েছিলাম। যেই নির্বাচন নিয়ে 5টি ভিডিও করব সিদ্ধান্ত নিয়েছি সেটি কিন্তু আর করা হয়ে ওঠেনি। তো আজকে আমার এই ভিডিওটির প্রথম পর্ব। এই পর্বটিতে আমি দেখাতে চাই যে বাংলাদেশে বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি এবং অন্যান্য যে ছোটোখাটো দল তারা যে ভোট পেয়েছে এবং এরশাদের দল সব জায়গায় হেরেছে, এর কারণ কি, কেন, এটা নিয়ে একটু আলোকপাত করতে চাই। আপনারা দেখেন নির্বাচনটি খালি চোখে যদি আপনি দেখেন আপনি বুঝবেন খুব সুন্দর নির্বাচন, মারামারি হানাহানি কম হয়েছে, কম্পারেটিভলি প্রাণ কম গিয়েছে, কিন্তু তারপরও 7 জন মারা গিয়েছে সারা দেশে। তো এখন এই নির্বাচনটি যে হলো আপনি বোঝেন যে এখানে জামাত বা বিএনপি ছাড়া পাশ করার কোনো পার্টি নেই, কারণ সারা দেশে 20-30টি আসনে মাত্র এনসিপি তাদের নমিনেশন দিয়েছে, তাও জামাতের অংশ হিসেবে। যেই সব জায়গায় জামাতের অবস্থান ভালো এবং বিএনপির ভালো কোনো প্রার্থী নেই সেই সব জায়গায় এনসিপিকে দেওয়া হয়েছে। এই নির্বাচনটিতে ডক্টর ইউনূস অংশগ্রহণ করার আগেই
এই তারেক রহমানের সাথে বসে তিনি একটা বোঝাপড়া করেছেন এবং তিনি এনসিপির বড় বড় 7-8 জন নেতাকে যেন নিশ্চিন্তভাবে এবং নিশ্চিতভাবে সংসদে নিয়ে আসা যায় সেই ব্যাপারে তারেক রহমানের সাথে তার একটা সমঝোতা কিন্তু আগে থেকেই হয়েছে এবং জামাতের সাথেও হয়েছে। এনসিপি একবার কিন্তু এনসিপিকে অফার দেওয়া হয়েছিল যে বিএনপির সাথে আসার জন্য, তাহলে এনসিপি যদি 30টা আসন চায় সেই 30টা আসনেই এনসিপিকে পাশ করিয়ে আনবে। কিন্তু কোনো কারণে ডক্টর ইউনূস বিএনপির সাথে ভরসা পায়নি, যার কারণে তারা এনসিপি জামাতের সাথে গিয়েছে। আর তাছাড়া এনসিপির যেখানে জন্ম সেখানেই এনসিপি ফিরে গিয়েছে, যার কারণে জামাতের সাথে গিয়ে তারা মাত্র 6টি বা 7টি আসনে পাশ করেছে। এই 6টি বা 7টি আসন কিন্তু পূর্ব নির্ধারিত। যেমন হান্নান মাসুদ পাশ করেছে, ঢাকায় নাহিদ পাশ করেছে, কুমিল্লায় হাসনাত পাশ করেছে, হাসনাতকেও পাশ করিয়ে দেওয়া হয়েছে। বিএনপির যে প্রার্থী ছিল বহু লোক ঋণ খেলাপি হওয়ার পরও নির্বাচন করেছে, কিন্তু তিনি নির্বাচন করতে পারেননি। কে? মঞ্জুরুল হাসান মুন্সি। তো এইরকমভাবে বাংলাদেশে কিছু মেটিকুলার যে ডিজাইন, এই ডিজাইনগুলো আগে থেকেই কিন্তু নির্ধারিত ছিল। তারপর দেখেন জামাতকে কোন অঞ্চলটা দেওয়া হয়েছে, জাতীয় পার্টি যে অঞ্চল সেই অঞ্চল। সেখানে জাতীয় পার্টিকে কেন একটি আসনও জাতীয় পার্টি কেন পাশ করেনি সেটার পিছনে কিন্তু কিছু মৌজেজা আছে। মৌজেজাটা কি? বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে আসতে পারেনি। ডক্টর ইউনূস একদম স্ট্রিক্টলি নির্দেশনা ছিল যে জাতীয় পার্টির কেউ যেন নির্বাচনে আসতে না পারে প্রথম দিকে। পরবর্তীতে বাধ্য হয়ে জাতীয় এবং আন্তর্জাতিক চাপের ফলে যেহেতু আওয়ামী লীগও নেই, একদম খালি মাঠ হয়ে যাচ্ছে, সেই জন্য জাতীয় পার্টিকে অনুমোদন দেওয়া হয়। কিন্তু জাতীয় পার্টি তাদের নির্বাচনী প্রচারণা করতে পারে নাই, অফিস খুলতে পারে নাই। জাতীয় পার্টির অফিস ভাঙা নিয়ে তো এই বিকাশ নূর কি পরিমাণ মাইটটা খেলো আপনারা দেখেছেন। তো সেই কারণে জাতীয় পার্টিকে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে শামীম পাটোয়ারির মতো লোককেও হারিয়ে দেওয়া হয়েছে। এখন হারিয়ে যে কেউই হারতে পারে, কিন্তু জাতীয় পার্টি একটি আসনও পায়নি। এটা দ্বারা আওয়ামী লীগকে ইন্ডিকেট করার তিনি চেষ্টা করেছেন যে আওয়ামী লীগ থাকলেও কোনো আসন পেত না। এটা ডক্টর ইউনূসের উর্বর মস্তিষ্ক থেকে যাই আসুক, বাংলাদেশের মানুষ জানে যে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতো তাহলে এই জামাতে ইসলামী 3টার বেশি আসন পেত না। সেইখানে বিএনপি আওয়ামী লীগের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতো, সেখানে বিএনপিও জিততে পারত, আওয়ামী লীগও জিততে পারত। জামাতের কোনো খাবার এই দেশে ছিল না। আপনারা যদি একটা জিনিস খেয়াল করে দেখেন, বিএনপি জোট 212টি আসন পেয়েছে, পক্ষান্তরে জামাত জোট 72টি আসন পেয়েছে বা 80টি আসন পেয়ে 70টি আসন পেয়েছে, 72টি আসন পেয়েছে। এই 72টি আসনের মধ্যে আপনি যদি খেয়াল করে দেখেন 28টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল। এই বিদ্রোহী প্রার্থীর 21 জন প্রার্থী জয় পরাজয় নির্ধারণ করেছে জামাতের। এখন যদি জামাতের এই 21টি আসনকে যদি আপনি বাদ দেন, তাহলে জামাতের আসন কিন্তু 40-এর নিচে, 40-এ চলে আসে। তো সেই ক্ষেত্রে হিসেব করে দেখেন যে আওয়ামী লীগের অ্যাবসেন্সে যদি জামাতে ইসলামী 40টি আসন পায়, এটা খুব দাতব্যের মধ্যে নেওয়ার কোনো বিষয় নয়। কারণ বিএনপি এককভাবে তো সব আসন নেবে না, সব আসন পাবেও না। ঠিক এই ডিজাইনটা সেভাবে করা হয়েছে, যার কারণে জামাতে ইসলামী ধরে নিয়েছিল। এবং বাংলাদেশে আমার গ্রাম আপনার গ্রাম, যার যার গ্রামে একটু খবর নিয়ে দেখেন, সবার মধ্যে এরকম একটা মানে মানুষের মধ্যে এরকম একটা প্রচারণা চালিয়ে দেওয়া হয়েছিল যে জামাত ক্ষমতায় চলে আসতেছে, ডিসিউসি যা আছে সব জামাতের, আওয়ামী লীগের কেউ নাই, বিএনপির কেউ নাই, সবে জামাতের, সুতরাং জামাতকে তারা নিয়ে আসবে। কিন্তু আসলে বিষয়টা এরকম না। মেটিকুলাস যে ডিজাইনটা ছিল প্রথম দিকে, ডক্টর ইউনূসের ডিজাইন ছিল এনসিপি এবং জামাতে ইসলামীকে ক্ষমতায় নিয়ে আসা, নিয়ে এসে হা না ভোটের ভিত্তিতে আপনি ওই বাংলাদেশের কনস্টিটিউশনটা বদলিয়ে ফেলা, বাংলাদেশকে পাকিস্তানমুখী করে দেওয়া, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কবর রচনা করে দেওয়া এবং নতুনভাবে এই রাজাকারী, আলবদরি এবং মৌলবাদী, জঙ্গিবাদী একটা রাষ্ট্রের দিকে বাংলাদেশের টিকিট করে দেওয়ার খেয়ালটা ডক্টর ইউনূসের ছিল। কিন্তু
শেষের দিকে এসে সেনাবাহিনী এটাতে বাদ সেধেছে। সেনাবাহিনী বলেছে যে আমরা এসব কিছু মেনে নেব না এবং আমরা জামাতকে কোনোভাবেই ক্ষমতায় আসতে দেব না। কেন দেব না? জামাত বাংলাদেশের মানুষ জামাত করে যে পরিমাণ সেটা খুবই নগণ্য। আপনি যদি জামাত মানে ডক্টর ইউনূস যদি জোর করে জামাতকে মানুষের ঘাড়ে চাপিয়ে দেয়, এই দেশ, এই সমাজ, এই রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। এই দেশে যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে, গৃহযুদ্ধ শুরু হবে। ৭১ এবং ২৪ নিয়ে যে দ্বন্দ্ব হবে, সেই দ্বন্দ্বে রক্তের বন্যা বাংলাদেশে বয়ে যাবে। তখন আর্মি, পুলিশ এবং বিডিআর, যেটাকে বিজিবি বলে, বিজিবি কখনো এটাকে মেনে নেয়নি। না নেওয়ার ফলে এটা শুরু হয়েছে ঠিক হাদির হত্যার বিচার চেয়ে যেদিন তারা একটি আন্দোলনের ডাক দিয়েছিল, ঢাকায় যমুনা ঘেরাওয়ের ডাক দিয়েছিল। এটার উদ্দেশ্য ছিল নির্বাচনটাকে আরও একটু পিছনে নেওয়া, আরও পিছনে নেওয়া মানে একবারে জুনে চলে যাওয়া, কারণ সামনে ঈদ, তারপরে আরও কিছু বিষয় আছে যার কারণে জুনের আগে হবে না। সেই রকম একটা ধান্দা নিয়ে তারা এসছে। কিন্তু আর্মি এবং পুলিশ এই জিনিসটাকে খুব কঠিন হস্তে দমন করেছে। আপনি দেখেছেন কুকুরের মতো পিটিয়েছে। মানে কেমন পিটা পিটিয়েছে, যদি আপনারা যদি ভিডিও ফুটেজগুলো না দেখেন তাহলে বুঝবেন না। এগুলো তৈরি করা ভিডিও ফুটেজ নয়, একদম রিয়েল ভিডিও ফুটেজ। যার ফলে তখন শেষের দিকে এসে আপনি ওই এক বাটপার ফ্রান্স থেকে একটু কান্নাকাটি করছে, আপনি দেখেন নাই? কেন কান্নাকাটি করছে? কারণ নির্বাচনের দুদিন আগে তিনি খবর পেয়ে গেছেন যে আর্মি, বিডিআর, পুলিশ, আনসার যারা আছে তারা ওই ডক্টর ইউনূসের যে মেটিকুলাস ডিজাইন জামাতকে এবং এনসিপিকে ক্ষমতায় নিয়ে আসার যে ফর্মুলা, এই ফর্মুলার থেকে তারা অ্যাকসেপ্ট করেনি। যার কারণে মাঠটা দখল করার সুযোগ তাদেরকে দেয়নি। মাঠটা দখল মানে জামাতের ইচ্ছা ছিল বিভিন্ন কেন্দ্র দখল করবে, কেন্দ্র দখল করে সেখানে তারা অরাজকতা তৈরি করবে এবং নির্বাচনকে ম্যানিপুলেট করে ক্ষমতায় আসবে, বিএনপিকে পাশে বসিয়ে দিবে। আর বিএনপিকে পাশে বসিয়ে দেওয়ার তাদের যে এই সাহস, এর জন্যই কিন্তু তারা এনসিপিকে, তাদের সন্ত্রাসীদেরকে তাদের সাথে রেখেছে। এই সন্ত্রাসীদেরকে কোনোভাবেই আর্মি এবং বিডিআর ঢুকতে দেয়নি। এবং খেয়াল করে দেখেন বিভিন্ন জায়গায় আর্মি ধরে জাতীয় সঙ্গীত গাইতে বাধ্য করেছে। কেন বাধ্য করেছে? যে তোরা তো পাকিস্তানের সন্তান, তোরা তো বাংলাদেশের সন্তান না, তোরা স্বপ্নে দেখিস পাকিস্তান, তোরা ৭১ বিরোধী শক্তি, তোরা ৭১-এর পরাজিত শক্তি। সেই জন্য আর্মিরা তাদেরকে দিয়ে জাতীয় সঙ্গীত গাইয়েছে। তাহলে খেয়াল করে দেখেন যে আর্মিরা যখনই এই মোড়টা নিল, তখন ডক্টর ইউনূস সুর বদল করলেন। ডক্টর ইউনূস সুর বদল করে বললেন যে ঠিক আছে, অন্ততপক্ষে নির্বাচনে ভোটটাকে একটু বাড়িয়ে দেখতে হবে। আপনারা দেখেন যত রাজনৈতিক বিশ্লেষক, বিদেশি সাংবাদিক, দেশি সাংবাদিক যারাই ঢাকায় নির্বাচন পর্যবেক্ষণ করেছে, তাদের কাছ থেকে আপনি একটু খবর নিয়ে দেখেন, টেলিভিশনগুলো দেখেন, রেডিও দেখেন এবং ভিডিওগুলো অনলাইন মিডিয়াতে দেখেন, ঢাকাতে কোনো আসনেই ৩০ থেকে ৩৫-এর উপরে ভোটার উপস্থিতি ছিল না। তাহলে আপনি যে এখন ৬০ ভাগ ভোটার উপস্থিতি দেখাচ্ছেন, ৩০ থেকে ৩৫ ভাগের উপরে আপনার ভোটার উপস্থিতি ঢাকায় ছিল না। আপনি বৃহত্তর ফরিদপুরে যান, গোপালগঞ্জে যান, শেখ হাসিনার আসনে ১ লাখ ভোট টোটাল কাস্ট হয়েছে দেখানো হয়েছে। অথচ শেখ হাসিনার যেখানে ভোট কেন্দ্র, শেখ হাসিনার অঞ্চল গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, সেখানে 2% ভোটও কাস্ট হয় নাই। আমরা দেখেছি যে ভোটের জন্য যাদেরকে প্রিসাইডিং অফিসার এবং পোলিং এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছে তারা ঘুমিয়ে পড়েছে, কারণ মানুষ কেউ আসে না। তারপরেও ১ লাখ ভোট সেখানে কাস্টিং দেখানো হয়েছে। খুলনা ১, খুলনা ২, খুলনা ৩, যে ওইসব অঞ্চলে ভোটার পার্সেন্টেজ 10 থেকে 15%-এরও নিচে ছিল। কিভাবে হলো? তাহলে আপনাদেরকে যে এই ফুলিয়ে ফাঁপিয়ে ৫০ থেকে ৬০ ভাগ দেখানো হলো, কেন দেখানো হলো? এই ভোটটা এত পড়েনি, তারপরেও কেন ভোটের পার্সেন্টেজ এত বেশি করে দেখানো হলো? কেন্দ্র থেকে কিন্তু ভোটের ফলাফল ঘোষণা করা হয়নি, ভোটের ফলাফল কিন্তু বাইরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এরকম নানান কারণ আছে যে এই নির্বাচনটাকে ডিসপিউট করার মতো। তবে আমরা নির্বাচন একটি হয়ে গেছে, একটা দেশ অন্তত রাহুমুক্ত হচ্ছে এখন। যদি বিএনপি নির্বাচিত হিসেবে যদি ক্ষমতা গ্রহণ করে, অন্তত দেশে আইন, বিচার এবং শাসন অন্তত একটা লাইনে আসার একটা আশা থাকে। কারণ বিএনপি আগেও রাষ্ট্র পরিচালনা করছে, খাবে, দাবে, মারবে, মরবে,
সেটা একটা আলাদা বিষয়। কিন্তু বাংলাদেশ নামে যে রাষ্ট্র, এই রাষ্ট্রে বিশ্বাস করেই কিন্তু তারা রাষ্ট্র পরিচালনা করেছে এবং করবে। কিন্তু এই ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল গং, ৭১-এর পরাজিত শক্তিরা, তারা কিন্তু এই বাংলাদেশে বিশ্বাস করে না। এই বাংলাদেশের যে গতি সেটাতে বিশ্বাস করেনি। যার কারণে তারা এটাকে ভিন্ন পথে পরিচালিত করতে চেয়েছে। আমাদের কথা হচ্ছে এই নির্বাচনের পর এখন যদি একটা গভর্নমেন্ট আসে, একটা যদি সত্যিকারের একটা যদি মানে গণতন্ত্র হোক বা সমাজতন্ত্র হোক আর রাজতন্ত্র হোক, যেটাই হোক, কিন্তু রাজনীতিবিদ দ্বারা একটা সরকার গঠিত হতে হবে। কেন বলছি রাজনীতিবিদ দ্বারা? দেখেন, স্কুল বললে মানে সেখানে টিচার আছে, মসজিদ বললে সেখানে একজন ইমাম আছে, আর হাফিজখানা বললে একজন হাফেজ আছে। ঠিক তেমনি রাজনীতি, রাষ্ট্র বললে রাজনীতিবিদ থাকবে, কারণ রাষ্ট্র হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান। এই রাজনৈতিক প্রতিষ্ঠান যখন বিরাজনীতিকরণ হয়, প্রথম আলোদের ইন্ধনে যখন রাজনীতিবিদদেরকে বনবাসে দেওয়া হয়, আর চোর বাটপাররা এসে যখন রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে, তখন রাষ্ট্রের কি চরিত্র হয়, রাষ্ট্রের কি অবস্থা হয়, আপনি বাংলাদেশে গত ১৭ মাসে দেখেছেন। রিকশাওয়ালার মুখে হাসি নেই, ঠেলাওয়ালার দুঃখ ঘুছে না, বাড়িওয়ালার দুঃখ ঘুছে না, ভাড়াটিয়ার দুঃখ ঘুছে না। পুলিশ মরে, আর্মি মরে, বিডিআরও মরে, মরে সাধারণ মানুষ। সন্ত্রাস, চুরি, ডাকাতি, ছেঁচড়ামি, এইসবে সমাজটা অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। কারণ এই সমাজকে আলো দিতে হলে একমাত্র রাজনীতিবিদ ছাড়া এই রাষ্ট্র সংস্থাটি চালানোর কোনো সুযোগ নেই, কোথাও হয়নি, ভবিষ্যতেও হবে না। তাই আমরা এই দিক থেকে অন্তত একটা নিঃশ্বাস পেলি যে বাংলাদেশে যেভাবেই হোক, যে করেই হোক, বিএনপি যখন সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রকাশিত হয়েছে, এখন অন্তত রাজনীতিবিদের আমরা একটা সরকার দেখব। রাজনীতিবিদ যা করবে আমরা তার প্রতিবাদ করব, আমরা তার সমর্থন করব, আমরা তা প্রতিরোধ করব এবং আমরা রাজনীতি করব। এই রাজনীতি করতে হলে সমাজে রাজনীতিবিদ থাকতে হবে। ডক্টর ইউনূস এবং তার যে গং, এরা শুধু টাকা বানিয়েছে, এনসিপিরা শুধু ফুলে ফুলে পেট মোটা হয়েছে, বাংলাদেশটাকে চুষে খেয়েছে। ১৫ মাসে ১৬ মাসে যেই পরিমাণ দুর্নীতি বাংলাদেশে হয়েছে, আপনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল হিসাব মতো বাংলাদেশে ২০২৩ সালে শেখ হাসিনা যখন ছিল, তখন সর্বশেষ শেখ হাসিনার সময়ে বাংলাদেশের দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ছিল ২৪তম, আর ডক্টর ইউনূস এবারে হয়েছে ১৩তম। তার মানেটা বোঝেন, ২৪ থেকে ১৩ আমাদের কত ধাপ নিচে নেমেছে। ২২-এ মানে ২৪-এ এসে আমরা হয়ে গিয়েছিলাম ১৪, এবারে ১৩, মানে নিচের দিকে। আপনি জানেন দুর্নীতিতে ১ নাম্বারও কোনো একটা সময় ছিল, সেখান থেকে শেখ হাসিনা এটাকে ২৪তম নিয়ে গেছে। তাহলে আপনি বোঝেন এই দুর্নীতির হিসাবটা আমরা করি না, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল করে। বাংলাদেশে এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের হিসাব মতে এই ডক্টর ইউনূসের সময়ে বাংলাদেশ দুর্নীতিতে আরও খারাপের দিকে গেছে। তাহলে বোঝেন, রাজনীতিবিদদের একটা দুর্নাম থাকে, রাজনীতিবিদদের একটা দোষ থাকে, দোষ আছে। কিন্তু রাজনীতিবিদদের চাইতেও অরাজনীতিবিদরা যখন রাষ্ট্র পরিচালনা করেছে, রাষ্ট্রের চরিত্র, রাষ্ট্রের নীতি, আদর্শ, আইন, বিচার, শাসন কোনো কিছুকেই কিন্তু জায়গায় রাখেনি। তাই এই নির্বাচনের ভিত্তিতে যদি একটা রাজনৈতিক সরকার গঠন করা হয়, তাহলে অন্তত রাষ্ট্র যদি দিশা পায়, তাহলে আমরা তখন বুঝবো রাষ্ট্রকে কোন দিকে নিয়ে যাওয়া যায়। এই নির্বাচনের কথা যেটা বলছিলাম, এই নির্বাচনে অন্তত পক্ষে ২০% ভোট বেশি দেখানো হয়েছে। ৪০%-এর উপরে কোনোভাবেই সারা দেশে আপনি হিসাব করে ভোট পাবেন না। আপনি মির্জা আব্বাসের আসনে দেখেন, ২ জনে মিলিয়েও ৩ লাখ ভোট পায় নাই। তাহলে বাকি ভোট, এই যে মনে করেন ৬ লাখ ভোটের যে একটা আসন, ৫.৫ লাখ ভোটের যে একটা আসন, বাকি ভোট কিন্তু পড়েনি। ঠিক তেমনি মির্জা আব্বাসের আসন না, শুধু সারা বাংলাদেশেই ভোটার যা আছে তাদের ২ গুণ ৩ গুণ করে দেখানো হয়েছে। যার কারণে এই পার্সেন্টেজটা ৬০-এ নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু সত্যিকারের পার্সেন্টেজ কোনোভাবেই 40%-এর উপরে না। আর 40% ভোট হওয়া মানে হচ্ছে 60% মানুষের ভোট না দেওয়া। একটা দেশে আপনি যদি খেয়াল করে দেখেন, তত্ত্বাবধায়ক সরকারের যে ৩টি নির্বাচন হয়েছে, ৯৬, ২০০১ এবং ২০০৮, গত ৩টি নির্বাচন, আওয়ামী লীগের আমলের নির্বাচনগুলোকে যদি আপনি বাদও দেন, ২০০৮ সালের নির্বাচনে ৮৪% ভোট পড়েছে। আপনি যদি
96-তে 2001 সালে যান 76-77% ভোট পড়েছে। তাহলে এর আগের বারে যান 75% ভোট পড়েছে। কিন্তু এবার ভোট পড়েছে সরকারি হিসেবে 59, আর আসলে সত্যিকার অর্থে এইটা হচ্ছে 40%। তার মানে হচ্ছে বাংলাদেশের মানুষ যে এখনো বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগ যে এখনো বাংলাদেশের বনেদি একটি রাজনৈতিক পরিবার, একটি রাজনৈতিক শক্তি, এবং বাংলাদেশের বেশিরভাগ পরিবারের মধ্যে যে আওয়ামী লীগের সদস্য রয়েছে সেটা কিন্তু এই নির্বাচনের মাধ্যমে সুনির্দিষ্ট হয়ে গেছে এবং সুস্পষ্ট হয়ে গেছে। তাই আওয়ামী লীগের কর্মী নেতা যারা আছেন তাদের প্রতি এই কথাটিই বলতে চাই, নাথিং টু ওরি অ্যাবাউট। সময় সামনে আপনাদের জন্যই আসবে। এই দেশ, এই সমাজ মুক্তিযুদ্ধের আদর্শে অসাম্প্রদায়িক চেতনার পক্ষে মানুষ এখনো আছে, আগেও ছিল।